বর্তমান সময়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠছে বাংলাদেশ। ভৌগোলিক কারণেই বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে মরিয়া হয়ে আছে এশিয়ার অন্যান্য দেশ, যা কোনোভাবেই মানতে পারছে না আমাদের প্রতিবেশী দেশ ভারত। আর তাই বাংলাদেশকে নিয়ে প্রতিনিয়ত মিথ্যাচার করে যাচ্ছে। চীনের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক থাকলেও পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক একেবারে তলানিতে ছিল। তবে পরিবর্তিত প্রেক্ষাপটে বদলে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক। শুধু বাণিজ্যিক নয়, সামরিক ক্ষেত্রে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক বিগত যে কোনো সময়ের চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। সেই সাথে চীনের সাথেও বেড়েছে সখ্যতা, যা কোনোভাবেই মানতে পারছে না ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। আর তাই বাংলাদেশ ও চীনকে নিয়ে তারা প্রতিনিয়ত প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কি বলছে তারা, আসুন তা দেখি। বর্তমানে মোহাম্মদ ইউনূসের খুব কাছের প্রতিবেশী হয়ে উঠছে পাকিস্তান আর চীন। পাকিস্তানের থেকে চীনের অবস্থা সব দিক থেকে ভালো, তাই চীনের উপর নির্ভরশীলতাও বাড়ছে ইউনূসের। এখন প্রশ্ন হলো, ভারতকে বিপাকে ফেলতে চীনের সঙ্গে ঠিক কোনো ফন্দি আঁটতে চলেছে বাংলাদেশ? সেখানে কি চীনের কুখ্যাত প্রাইভেট নৌসেনা ভাড়া নিয়েছে ইউনূসের সরকার? চীনের এই প্রাইভেট নৌসেনাদের যে নৌকা, সেটা দেখতে অনেকটা ছোট, মাছ ধরার নৌকার মতো। জানিয়ে ইতিমধ্যেই চীন সাগর এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে চীন। তবে প্রেসিডেন্ট শি জিনপিং নিজে এই ভাড়াটে নৌসেনার অস্তিত্ব মানতে নারাজ। এই ভাড়াটে নৌসেনাদের পোশাকি নাম চাইনিজ মেরিটাইম মিলিশিয়া বা CMM। যদিও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে এর আলাদা আলাদা নাম রয়েছে। যখন থেকে তাইওয়ান এবং ফিলিপিন্সের সঙ্গে বিবাদে জড়িয়েছে চীন, তখন থেকেই এই ভাড়া করা নৌসেনারা খবরের শিরোনামে উঠে এসেছে। অন্য দেশের জলসীমায় ঢুকে সেখানকার মৎস্যজীবীদের ভয় দেখানো এবং তাদের নৌকা নষ্ট করার মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে এই ভাড়াটে নৌসেনাদের বিরুদ্ধে। প্রতিরক্ষা বিশ্লেষকরা জানান, চীনের পিপলস লিবারেশন আর্মি নৌবাহিনীর মোট 3টি শাখা রয়েছে। সেগুলি হলো PLA নেভি, উপকূলরক্ষী বাহিনী এবং ভাড়াটে নৌসেনা। এর মধ্যে আকারের দিক থেকে এই ভাড়াটে নৌসেনা সবচেয়ে ছোট বলে জানা গিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই নৌবাহিনী গঠন করা হয়েছিল। সেই সময় স্থানীয় জেলে এবং শ্রমিকদের নিয়ে এই দল তৈরি করা হয়েছিল। পরবর্তীতে এখানে নৌসেনারা যোগ দেন। সময়টা 1950। তখন আনুষ্ঠানিকভাবে জন্ম হয় এই চাইনিজ মেরিটাইম মিলিশিয়ার। এবার সেই সেনা ভাড়া করে বাংলাদেশের টার্গেটে কি কলকাতা দখল করার প্ল্যানিং চলছে, সেটা নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন। বেশিরভাগ নৌকাই 45 থেকে 65 মিটার লম্বা হয় এবং বহর প্রধানত সরকারি না হয়ে ব্যক্তিগত মালিকানাধীন হয়। যদিও মিলিশিয়া প্ল্যান এবং CCG থেকে স্বাধীন, তবে এটি উভয়ের দ্বারা প্রশিক্ষণ পায়। গুয়াংডং এবং হাইনান প্রদেশের বন্দর থেকে কাজ করে। AMTI এর একটি 2021 তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে যে মিলিশিয়া চীন সরকার দ্বারা সংগঠিত। চীনা সরকারি আর্থিক সহায়তা করে, যা আন্তর্জাতিক আইনের বিভিন্ন নীতিকে লঙ্ঘন করে। যদিও চীনা সরকার খুব কমই মিলিশিয়ারদের কার্যকলাপকে স্বীকার করে। মিলিশিয়া কিভাবে কাজ করে সেটাও একটু আপনাদের বলি। মিলিশিয়া দক্ষিণ চীন সাগর, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এবং মালয়েশিয়ার 1/3 অর্থনৈতিক অঞ্চল জুড়ে কাজ করে। নৌবহরগুলি বিদেশি জলসীমার মধ্যে দিয়ে অনুপ্রবেশ করে, বিতর্কিত প্রাচীর এবং দ্বীপগুলি অবরোধ করে এবং বিপজ্জনক কৌশলে নিজেদের ব্যস্ত রাখে। অন্যান্য জাহাজের বিরুদ্ধে জলকামান ব্যবহার করে এরা। নৌবহরকে সাধারণত আক্রমণাত্মক অপারেশনের জন্য প্রথমে ডাকা হয়। নিরস্ত্র অবস্থায় মিলিশিয়া বিপজ্জনক কৌশল প্রয়োগ করে, যেমন ধাক্কাধাক্কি এবং অন্যান্য জাহাজ কাঁধে তোলা ইত্যাদি। পেশাদার মিলিশিয়া জাহাজগুলি নেভিগেশন, যোগাযোগ সরঞ্জাম এবং কখনো কখনো ছোট অস্ত্র দিয়ে সজ্জিত। কিছু ইউনিটে নৌ মাইন এবং বিমান বিধ্বংসী অস্ত্রও রয়েছে। বিশ্লেষকরা বলছেন যে এই নৌসেনা সরাসরি হুমকি দেয়। অন্যান্য দেশের সরকারগুলিকে অবশ্যই এই হুমকির প্রতি আলাদাভাবে প্রতিক্রিয়া জানাতে হবে। পেশাদার বহরকে একটি সামরিক হুমকি হিসেবে বিবেচনা করে এবং SBFV ফ্লিটকে একটি আইন প্রয়োগকারী সমস্যা হিসেবে বিবেচনা করে। সম্প্রতি তাইওয়ানকে কবজা করতে আবারও আগ্রাসী মনোভাব দেখিয়েছে চীন। সমুদ্রের গভীরে থাকা ফাইবার অপটিক্যাল কেবল কেটে টেলি যোগাযোগ ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করার চেষ্টা করে বেজিং। এই গ্রে এরিয়া হ্যারাসমেন্ট অতিষ্ঠ প্রশান্ত মহাসাগরের ওই এলাকা। যে কোনো মুহূর্তে পরিস্থিতি বড় সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে মত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। এখানে এখন কথা হচ্ছে যে কেন তারা বেজিং তাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ। এটি চীনের জন্য একটি মূল্যবান হাতিয়ার।
গত 2 দশক ধরে চীন দক্ষিণ চীন সাগরে একটি স্থায়ী এবং সামরিক ফুটপ্রিন্ট তৈরি করেছে। তার নেপথ্যে রয়েছে এই বাহিনী। মালয়েশিয়া প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ জলে চীনের দাবি বজায় রাখতে সাহায্য করে, যা বেজিংয়ের বৃহত্তর সামুদ্রিক কৌশলের জন্য গুরুত্বপূর্ণ। চীনের মেরিটাইম মালয়েশিয়া এটি ধূসর জোন বাহিনী হিসেবে কাজ করে, যেটি বেজিংকে বিরোধপূর্ণ এলাকার উপর নিয়ন্ত্রণ প্রয়োগে অনুমতি দেয়। কৌশলগত দিক থেকে এটি খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা না ছড়িয়ে প্রতিবেশী দেশের সাথে কিভাবে ভালো সম্পর্ক বজায় রাখতে হয় সেই বিষয়ে চর্চা করুন। প্রতিবেশী কোনো দেশের সাথেই আপনাদের সম্পর্ক ভালো নেই, এর কারণ খুঁজে বের করার চেষ্টা করুন। দাদাগিরি না করে বন্ধুসুলভ আচরণ করতে শিখুন, তাহলে আপনাদেরই লাভ হবে। আর বাংলাদেশ ভারতের চিকেন নেক কিংবা কলকাতা দখল করতে চায় না, তবে বাংলাদেশে আগ্রাসন চালালে ছাত্র জনতা বসে থাকবে না। সুতরাং বাংলাদেশ নিয়ে মিথ্যাচার না করে নিজেদের দেশ নিয়ে চিন্তা করুন, নয়তো এমন একদিন আসবে যখন বাংলাদেশ সহ প্রতিবেশী সকল দেশ আপনাদের শত্রুতে পরিণত হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।